আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরু হতে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচার কার্যক্রম সামনে রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন সংস্থা পুনর্গঠন করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন সংস্থা এরই মধ্যে কাজ শুরু করেছে। এছাড়াও সাবেক অ্যাডিশনাল ডিআইজি মাজহারুল হককে কোঅর্ডিনেটর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 10 সদস্য তদন্ত সংস্থা গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত প্রসিকিউশন সংস্থায় গত বৃহস্পতিবার পর্যন্ত হত্যা, গণহত্যার 28টি অভিযোগ দায়ের করা হয়েছে। এগুলোতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের প্রভাবশালী সদস্যদের। এছাড়া গণহত্যার নির্দেশদাতা ও গণহত্যায় অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা এবং গণহত্যায় উস্কানিদাতা সাংবাদিকদেরও নাম আছে এ তালিকায়। চলতি সপ্তাহে বিচারক নিয়োগ দিয়ে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে বলে জানা গেছে। এরপর শুরু হবে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রেক্ষাপট। 71 মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2010 সালে 25শে মার্চ। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়ার পর গত 14 বছরে ট্রাইব্যুনালের 55টি মামলা রায় দিয়েছেন। ট্রাইব্যুনালের রায়ের পর সব আইনি প্রক্রিয়া শেষে বেশ কয়েকজনের দণ্ডও কার্যকর হয়েছে। গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। গত 8 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর 14 আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। যে আইনে এবং যে প্রক্রিয়ায় বিচার এগোবে। 1973 সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনেই শেখ হাসিনা সহ অভিযুক্তদের তদন্ত বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত 1971 সালে মহান যুদ্ধে বাংলাদেশে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আইনটি প্রণয়ন করা হয়েছিল। এই আইনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জামাতের নেতাদের বিচার করা হয়েছে। উল্লেখ্য, 1973 সালে প্রণীত আইনের 3-1 ধারায় বলা আছে, আইনের 2 নম্বর উপধারায় উল্লেখিত যে কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা সংস্থা বা কোনো সশস্ত্র প্রতিরক্ষা বা সহায়ক বাহিনীর কোনো সদস্যদের জাতীয়তা যাই হোক না কেন, তা যদি আইনের প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশ ভূখণ্ডে সংঘটিত হয়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার এবং শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে। অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ, শান্তি বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, জেনেভা কনভেনশন বিরোধী কাজসহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল, সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনী বিস্তারের ক্ষমতা ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। তদন্ত শুরু হলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। প্রসিকিউটর প্রশাসন গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলাকালে তদন্ত সংস্থা যদি মনে করে যেসব ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আনা হয়েছে সেসব ব্যক্তি তদন্তকে বাধাগ্রস্ত করতে পারেন, তদন্তকে প্রভাবিত করতে পারেন বা পালিয়ে যেতে পারেন, এগুলো যদি তদন্ত সংস্থা বা প্রসিকিউশন কাজে মনে হয়, তাহলে তদন্ত চলাকালে ট্রাইব্যুনালে বারবার গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করতে পারে। আমরা দেখেছি ট্রাইব্যুনালে 90% মামলাতে তদন্ত চলাকালীন অবস্থায় বা তদন্ত শুরু কিছুদিন অতীত হওয়ার পরই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আর কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, সেটা খুবই সামান্য। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা নজির আছে। জানতে চাওয়া হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত হত্যা, গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে 28টি অভিযোগ জমা পড়েছে। সব আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে। আইনের বিধান অনুযায়ী তদন্ত সংস্থা প্রসিকিউশন সংস্থার পর্যালোচনায় যাদের মূল আসামি মনে হবে তাদের নাম ট্রাইব্যুনালে পেশ করা হবে। বাদীপক্ষ যেটা নিয়ে এসেছে পর্যালোচনা করে তার সঙ্গে সংযোজন বিযোজন হতে পারে। ট্রাইব্যুনাল গঠনের পর যেটা দাখিল করব সেটা হবে প্রোফার মামলা। ট্রাইব্যুনালে বিচারের কাজ শুরু হওয়া মাত্র আমরা এই বিষয়ে যথাযথ আবেদন করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্টকে কেন্দ্র করে সারা দেশে যেসব হত্যা মামলা হয়েছে সেগুলো একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারের জন্য ট্রাইব্যুনালে আনা হবে।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা পুনর্গঠন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা গত আগস্ট মাসে পদত্যাগ করেন। গত 5 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য প্রসিকিউটর নিয়োগের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। আইনজীবী মোহাম্মদ মিজানুল ইসলাম, গাজী মনোয়ার হোসেন তামিম, বি.এম. সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান কে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। অস্ট্রেলিয়া ট্রাইব্যুনালে আরও প্রসিকিউটর নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। 10 সদস্য তদন্ত সংস্থা গঠন। সমন্বয়ক মাজহারুল হক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত পরিচালনার উদ্দেশ্যে 10 কর্মকর্তার সমন্বয়ে তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে। তাদের মধ্যে তদন্ত সংস্থায় কোঅর্ডিনেটর পদে মোহাম্মদ মাজহারুল হক অ্যাডিশনাল ডিআইজি অবসরপ্রাপ্ত এবং কোঅর্ডিনেটর পদে মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরীকে পুলিশ সেবার অবসরপ্রাপ্ত যোগদানের তারিখ থেকে পরবর্তী 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে থেকে গত 18 আগস্ট এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। তদন্ত সংস্থা পুনর্গঠন এবং জনবল নিয়োগ, অন্তর্ভুক্তিকরণ ও চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে ইতিমধ্যে জারি করা প্রজ্ঞাপনগুলো বাতিল বলে গণ্য হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তদন্ত সংস্থা পুনর্গঠন সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর ধারা 8(1) প্রদত্ত ক্ষমতা বলে এই আইনের 3 ধারায় বর্ণিত অপরাধগুলো তদন্ত পরিচালনার উদ্দেশ্যে গঠিত তদন্ত সংস্থা নিম্ন বর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে পুনর্গঠন করা হলো। 10 কর্মকর্তা হলেন মোহাম্মদ মাজহারুল হক অ্যাডিশনাল ডিআইজি অবসরপ্রাপ্ত, মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী অবসরপ্রাপ্ত, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর অতিরিক্ত সুপার অ্যান্টি টেরোরিজম ইউনিট ঢাকা, মোহাম্মদ মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার পিবিআই হেডকোয়ার্টার, মোহাম্মদ জানে আলম অতিরিক্ত পুলিশ সুপার স্পেশাল ব্রাঞ্চ ঢাকা, সৈয়দ আব্দুর রাউফ সহকারী পুলিশ সুপার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকা, মোহাম্মদ ইউনুস পুলিশ পরিদর্শক নিরস্ত সিআইডি ও মাসুদ পারভেজ পুলিশ পরিদর্শক নিরস্ত চারঘাট মডেল থানা রাজশাহী, মোহাম্মদ আলমগীর সরকার পুলিশ পরিদর্শক নিরস্ত আরআরএফ ঢাকা ও মশিউর রহমান পুলিশ পরিদর্শক নিরস্ত সিআইডি ঢাকা মেট্রো উত্তর। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ইসরাত জাহানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত সংস্থার কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের অধীনে পরিচালিত বিচার অনুষ্ঠানের লক্ষ্যে তদন্ত কাজ সম্পাদন ট্রাইব্যুনাল প্রসিকিউশনে সহায়তা প্রদান করবেন। তদন্ত সংস্থায় অন্তর্ভুক্ত যেসব সদস্য বর্তমানে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত আছেন তারা প্রেষণে নিয়োজিত আছেন মর্মে গণ্য হবেন। যেসব সদস্য বর্তমানে প্রজাতন্ত্র কর্মে নিয়োজিত নন তারা যে পদ থেকে অবসর গ্রহণ করেছেন এবং ওই পদে মূল বেতন ও ভাতা দিয়ে অপহরণ করেছেন, বর্তমানে তারা অবসরকালীন অহরিত মূল বেতনের প্রজ্ঞাপন অনুযায়ী তদন্ত সংস্থায় উল্লেখিত কর্মকর্তাদের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যোগদানের তারিখ থেকে পরবর্তী 2 বছর পর্যন্ত ওই পদে বহাল থাকবেন। প্রেষণে নিয়োজিত কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তদন্ত সংস্থায় কর্মরত থাকবেন। উল্লেখ্য, অভিযোগ সাংবাদিকদের অপরাধ সম্পর্কে বলা হয়, 20 থেকে 49 নম্বর আসামিরা অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সংগঠিত মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যাকে বৈধতা দিতে প্ররোচনা ও উস্কানি দেওয়ার জন্য পরিকল্পিত আন্দোলনকারী ছাত্র জনতাদের দাবি এবং উদ্দেশ্য সম্পর্কে মিথ্যা খবর প্রচার করেছেন। পাশাপাশি আহত নিহতদের সঠিক তথ্য গোপনের উদ্দেশ্যে টকশো, কলাম লিখে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য আড়াল করে গুজব ও মিথ্যা সংবাদ ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন।